বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সেলিম মাহমুদ সজীব বিবিএ টিচিং হোমের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় হিসাব বিজ্ঞান বইয়ের জাবেদা অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা জাবেদার সংজ্ঞা, জাবেদার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে জাবেদা করার কিছু সহজ কৌশল নিয়ে আলোচনা করব। জাবেদাটি মূলত হিসাব সমীকরণের মাধ্যমে করা হয়। হিসাব সমীকরণের মাধ্যমে যদি আমরা জাবেদা করি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু হিসাব সমীকরণটাই আমাদের জন্য অনেক কঠিন ব্যাপার হয়ে পড়ে। অনেকে আমরা হিসাব সমীকরণটাকে খুব সহজে আয়ত্ত করতে পারি না। তাই আজকে আমি যে কৌশলগুলো দেখাবো, এই কৌশলগুলো যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে জাবেদা করতে আমাদের হিসাব সমীকরণের প্রভাব পড়বে না। আমরা কিছু নিয়ম বা কৌশল অবলম্বন করে জাবেদাটাকে অতি সহজে সমাধান করতে পারবো। আজকে আমরা সেই কৌশলগুলো দেখি। তোমরা বোর্ডে একটি নিয়ম বা কৌশল দেখতে পাচ্ছ, ব্যবসায় শুরু সংক্রান্ত। এখানে বলতেছে ব্যক্তি বা মালিক। ব্যক্তি বা মালিক বলতে বোঝাচ্ছি আমরা যে প্রতিষ্ঠানের জাবেদা করব ওই প্রতিষ্ঠানের যে ব্যক্তি বা মালিকের নাম দেওয়া থাকবে। ব্যক্তি বা মালিক যে সব সম্পদ নিয়ে ব্যবসায় শুরু করবে সব কিছু ডেবিট হবে এবং মূলধন হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যখন আমরা শুরু করি, প্রতিষ্ঠানটা শুরু করতে আমাদের বেশ কিছু সম্পদের প্রয়োজন হয়। সম্পদগুলো নিয়ে আমরা ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করি। যখন কোনো ব্যক্তি বা মালিক একটি প্রতিষ্ঠান শুরু করবে, তিনি যে সকল সম্পদ নিয়ে ব্যবসায়টা শুরু করবে সব সম্পদগুলোই ডেবিট পাশে বসবে এবং তার সম্পদের সমপরিমাণ অর্থ দিয়ে মূলধন হিসাবকে ক্রেডিট করতে হবে। আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি। এখানে দেখতে পাচ্ছ একটি উদাহরণ দেওয়া আছে। উদাহরণটি হচ্ছে জনাব রহিম নগদ 50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা ও 10,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় শুরু করেন। প্রশ্নে যখন ব্যবসায় শুরু করেন এই শব্দটা লেখা থাকবে, এটা দেখে আমরা বুঝে নেব এটি হচ্ছে ব্যবসায় শুরু সংক্রান্ত। ব্যবসায় শুরু সংক্রান্তের আমরা নিয়ম জানি, যা যা নিয়ে শুরু করবে সবগুলো কি ডেবিট। এবার আমরা দেখি জনাব রহিম কি নিয়ে ব্যবসায় শুরু করেছে। উনি নগদ 50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা এবং 10,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় শুরু করেন। তাহলে এখানে তিনটি সম্পদ নিয়ে উনি ব্যবসায় শুরু করেন। আমরা যদি এখন এর সমাধান করি তাহলে কি হবে? শুরুতে হচ্ছে নগদ 50,000 টাকা, তাহলে আমরা অ্যান্সার করব নগদান হিসাব ডেবিট 50,000 টাকা। এরপরে আছে আসবাবপত্র 30,000 টাকা, লিখব আসবাবপত্র হিসাব ডেবিট 30,000 টাকা এবং 10,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে শুরু করে। তাহলে এখানে আছে পণ্যদ্রব্য, কিন্তু হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী পণ্যদ্রব্য নামে আসলে কখনো হিসাব হয় না। তাহলে পণ্যদ্রব্যের পরিবর্তে আমাদেরকে লিখতে হবে ক্রয় হিসাব। ক্রয় হিসাব ডেবিট, টাকা আছে আমাদের 10,000 টাকা। তাহলে নিয়ম অনুযায়ী বলা ছিল যেসব সম্পদ নিয়ে ব্যবসায় শুরু করবে সবগুলোই কি ডেবিট হবে। তাহলে এখানে তিনটা সম্পদ ছিল আমাদের, তিনটা আমরা ডেবিট করলাম এবং মূলধন হিসাব হবে ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখব মূলধন হিসাব ক্রেডিট। টাকা বসবে সম্পদের সমপরিমাণ, তাহলে 50, 30, 10 এখানে হচ্ছে আমাদের 90,000 টাকা। তাহলে মূলধন হিসাব ক্রেডিট হবে 90,000 টাকা। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমাদের আরেকটি উদাহরণ দেওয়া আছে। এখানে বলছে জনাব করিম নগদ 20,000 টাকা, ব্যাংক ঋণ অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নিয়ে আসছে আরও 10,000 টাকা এবং 5,000 টাকার কিছু আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করেন। আমরা যদি আগের নিয়ম অনুসারে বিবেচনা করি
যেসব সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে সব ডেবিট। তো আমরা সম্পদগুলো যদি দেখি, জনাব করিম নগদ 20,000 টাকা, নগদ 20,000 টাকা, নগদ টাকাটা সম্পদ। ব্যাংক ঋণ 10,000, ব্যাংক ঋণটা আসলে সম্পদ না, এটা হচ্ছে দায়। তাহলে এটা সম্পদ, এটা দায়। এবং 5,000 টাকার আসবাবপত্র নিয়ে শুরু করেন, আসবাবপত্রটা হচ্ছে সম্পদ। তাহলে আমরা বলতে পারি জনাব করিম এখানে নগদ এবং আসবাবপত্র দুটি সম্পদ এবং একটি ব্যাংক ঋণ দায় নিয়ে ব্যবসা শুরু করেন। অর্থাৎ এই রুলস থেকে একটু ব্যতিক্রম। তো ব্যতিক্রম হলে আমরা এটাকে কিভাবে সমাধান করব? আমরা সমাধানটা দেখি। আমরা জানি যেসব সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে সেগুলো ডেবিট হয়। তাহলে দুইটা সম্পদ রয়েছে, নগদ এবং আসবাবপত্র, এই দুটো হচ্ছে আমাদের সম্পদ। সম্পদগুলোকে আগে আমরা ডেবিট করে নেই। তাহলে নগদান হিসাব ডেবিট, এরপর আছে আসবাবপত্র। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। দুইটা সম্পদ ছিল, দুইটা সম্পদ আমরা ডেবিট করলাম। এখানে আছে ব্যাংক ঋণ, ব্যাংক ঋণটা হচ্ছে দায়। সম্পদ এবং দায়ের সম্পর্ক হচ্ছে একদম বিপরীত। সম্পদগুলো যদি ডেবিট হয় তাহলে দায় হবে ক্রেডিট। তাহলে ব্যাংক ঋণকে ক্রেডিট করতে হবে। তাহলে ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। এখানে প্রশ্নে 3টা আইটেম ছিল, নগদ, ব্যাংক ঋণ এবং আসবাবপত্র। আমাদের 3টা নেওয়া হয়ে গেছে। এখন মূলধন হিসাবকে ক্রেডিট করতে হয় সব সময়। তাহলে আমরা এখানে লিখি মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। এবার চলো টাকা বসাই। নগদ হচ্ছে 20,000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট 20,000 টাকা হওয়ার কথা। এবং আসবাবপত্র হচ্ছে 5,000 টাকা, তাহলে 5,000 হওয়ার কথা হচ্ছে ডেবিট। ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, ব্যাংক ঋণ দেওয়া আছে 10,000, তাহলে আমরা ক্রেডিট পাশে লিখলাম 10,000 টাকা। এবার মূলধনটা কত হবে? আর আমরা একটা বিষয় খেয়াল করি, আমরা যখন ব্যাংক থেকে ঋণ করব, ব্যাংক থেকে ঋণ করলে কিন্তু আমাদের হাতে টাকা চলে আসে। ব্যাংক থেকে যদি ঋণ করি তাহলে আমাদের হাতে টাকা আসতেছে 10,000 এবং আমরা নগদ টাকা আরও 20,000 টাকা নিয়ে আসছি। তাহলে ব্যবসায় কিন্তু আমাদের নগদ অর্থ হয়ে যাচ্ছে 30,000 টাকা। এই জন্য নগদান হিসাব যখন আমরা ডেবিট করব, এখানে 20,000 টাকা না লিখে আমরা 30,000 টাকা লিখব। এই 30,000 টাকা কিভাবে হচ্ছে? আমাদের নগদের ছিল 20,000 টাকা এবং ব্যাংক থেকে ঋণ করলাম আরও 10,000 টাকা, এই হচ্ছে মোট 30,000 টাকা। তাহলে আমাদের নগদ সম্পদ দাঁড়ালো 30,000 টাকা, আসবাবপত্র হচ্ছে 5,000, টোটাল 35,000 টাকা হচ্ছে সম্পদ। অপর দিকে দায় হচ্ছে 10,000 টাকা। তাহলে 35,000 টাকা হচ্ছে ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে হচ্ছে 10,000 টাকা। পার্থক্য হচ্ছে আমাদের 25,000 টাকা, এটা হবে মূলধন। শুরুতে বলেছিলাম যে হিসাব সমীকরণের যে বিষয়টা, সমীকরণটা হচ্ছে আমাদের A = L + E, অর্থাৎ সম্পদের সমপরিমাণ দায় এবং মালিকানা সত্ত্ব হবে। তাহলে এটা যদি আমরা সমীকরণে দাঁড় করাই, সম্পদ হচ্ছে 2টা, সম্পদ দুটো মিলে হচ্ছে 35,000, এখানে দায় L হচ্ছে 10,000 টাকা এবং ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, মূলধন হচ্ছে 25,000 টাকা। তাহলে এই পাশে 35,000, এখানে 25 10 35,000, সমীকরণ দুটো সমান। তাই প্রত্যেকটা জাবেদায় আমাদের ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ সমপরিমাণ অর্থ থাকবে। অতএব কোনো প্রশ্নে যখন ব্যবসায় শুরু করেন এই কথাটা বলা থাকবে, আমরা বুঝে নেব এটি হচ্ছে ব্যবসায় শুরু সংক্রান্ত নিয়ম, আর এই নিয়মটার মাধ্যমে আমরা জাবেদা করে ফেলব। এখন দেখি কৌশল 2 নম্বর রয়েছে পণ্য ক্রয় সংক্রান্ত। এখানে পণ্য ক্রয়, এই ক্ষেত্রে ক্রয় হিসাব সবসময় ডেবিট হবে। পণ্য ক্রয় সংক্রান্ত জাবেদায় পণ্য ক্রয় বলা থাকলেই আমাদেরকে ক্রয় হিসাবকে সবসময় ডেবিট করতে হবে। ক্রেডিট কি হবে? জাবেদায় যেহেতু দুটি পক্ষ, একটি ডেবিট পক্ষ তার সমপরিমাণ আরেকটি ক্রেডিট পক্ষ, তো একটি পক্ষ যদি হয় ক্রয় হিসাব তাহলে অপর পক্ষ কি হবে?
অপর পক্ষে ক্রেডিট হবে যদি আমরা পণ্য ক্রয়টা নগদ টাকায় করি, তাহলে নগদান হিসাব ক্রেডিট করতে হবে। আবার আমরা যদি চেকের মাধ্যমে ক্রয় করি, সেই ক্ষেত্রে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে। ক্রয় কখনো কখনো ধারে বা বাকিতেও করা হয়। ধারে বা বাকিতে ক্রয় করলে প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট হবে। নোট বা বিল এর মাধ্যমে যদি আমরা ক্রয় করি, তাহলে প্রদেয় নোট হিসাব ক্রেডিট করতে হবে। আর যদি বিলের মাধ্যমে ক্রয় করি, সেই ক্ষেত্রে প্রদেয় বিল হিসাবকে ক্রেডিট করতে হবে। এবার আমরা একটি উদাহরণ দেখি। উদাহরণে বলছে, জনাব করিমের নিকট হতে পণ্য ক্রয় 50,000 টাকা, যার মধ্যে অর্থাৎ এই 50,000 টাকার মধ্যে নগদ 20,000 টাকা এবং চেক 10,000 টাকা, নোটের মাধ্যমে পরিশোধ করা হয়েছে 10,000 টাকা। অর্থাৎ আমরা পণ্য ক্রয় করেছি মোট 50,000 টাকার। 50,000 টাকার পণ্য ক্রয় করার পর আমরা নগদে পরিশোধ করে দিছি 20,000 টাকা, চেক দিয়ে দিছি 10,000 টাকা এবং নোটের মাধ্যমে পরিশোধ করছি আরও 10,000 টাকা। তাহলে মোট পরিশোধ করলাম কত? ক্রয় করলাম আমরা 50,000 টাকার পণ্য, অর্থাৎ পাওনাদার বা দোকানদার আমার কাছে পায় 50,000 টাকা। আমি তাকে নগদ 20,000, চেক 10,000 এবং নোটে দিলাম 10,000, মোট টাকা পরিশোধ করলাম 40,000। তাহলে সে আমার কাছে এখনও 10,000 টাকা পায়। এই 10,000 টাকা হচ্ছে বাকি, অর্থাৎ 10,000 টাকা আমার বাকি রয়ে গেল। উদাহরণটির সমাধান যখন আমরা করব, তখন আমাদেরকে কি খেয়াল করতে হবে? উদাহরণে বলছে, জনাব করিমের নিকট হতে পণ্য ক্রয় 50,000 টাকা। যখনই আমরা কোথাও দেখব পণ্য ক্রয় লেখা আছে, আমরা বুঝে যাব এটি হচ্ছে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন। পণ্য ক্রয় লেখা থাকলেই আমরা জানি ক্রয় হিসাবকে ডেবিট করতে হয়। তাই আমরা উত্তরে লিখেছি ক্রয় হিসাব ডেবিট 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। এরপরে সবগুলোই কি ক্রেডিট হবে। এখানে বলছে যার মধ্যে নগদ 20,000 টাকা, তাহলে আমরা নগদে 20,000 টাকা পরিশোধ করেছি, তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে 20,000 টাকা। এরপরে বলছে চেকে 10,000 টাকা। আমরা জানি চেকে ক্রয় করলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়, তাই আমরা লিখছি ব্যাংক হিসাব ক্রেডিট 10,000 টাকা এবং নোটের মাধ্যমে পরিশোধ করা হয়েছে 10,000 টাকা। নোটের মাধ্যমে যদি ক্রয় করি, সেক্ষেত্রে প্রদেয় নোটকে ক্রেডিট করতে হয়, তাই আমরা এখানে লিখে দিয়েছি প্রদেয় নোট হিসাব ক্রেডিট 10,000 টাকা। খেয়াল করো, এখানে লেখা আছে প্রদেয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। এটা কিন্তু আমাদের উদাহরণের মধ্যে কোথাও নাই। তাহলে এটা আমরা কিভাবে পেলাম? খেয়াল করো, ক্রয় করা হয়েছিল 50,000 টাকা, আমরা নগদে পরিশোধ করেছি 20,000, চেকে দিয়েছি 10,000 এবং নোটের মাধ্যমে আরও 10,000। তাহলে এইখানে পরিশোধ করলাম মোট 40,000। আমি ক্রয় করলাম 50,000, পরিশোধ করলাম 40,000, এখনও আমার কাছে 10,000 টাকা পায়, অর্থাৎ এই 10,000 টাকা হচ্ছে বাকি। আমরা জানি ধারে বা বাকিতে ক্রয় করলে প্রদেয় বা পাওনাদার হিসাবকে ক্রেডিট করতে হয়, তাই এখানে লিখে দিয়েছি প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট 10,000 টাকা। অতএব এই কৌশল অবলম্বন করে আমরা পণ্য ক্রয় সংক্রান্ত সকল জাবেদার সমাধান করতে পারব। আমাদের 3 নম্বর নিয়ম হচ্ছে পণ্য বিক্রয় সংক্রান্ত। এর আগেরটা ছিল আমাদের পণ্য ক্রয় সংক্রান্ত, এখন আমরা দেখব পণ্য বিক্রয় সংক্রান্ত। পণ্য ক্রয় এবং বিক্রয় নিয়ম দুটি প্রায় একই, কিন্তু একটি আরেকটা থেকে বিপরীত। দেখো, এর আগে আমরা লিখছিলাম পণ্য ক্রয় সবসময় ডেবিট হয়, কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় হিসাব সবসময় কি হবে? ক্রেডিট হবে। বিক্রয় যদি সবসময়ই ক্রেডিট হয়, তাহলে ডেবিট কে হবে? ডেবিট হবে যদি আমরা বিক্রয়টা নগদে করি, তাহলে আমাদেরকে ডেবিট করতে হবে নগদান হিসাবকে। আমরা পণ্য বিক্রয় করি যদি চেকের মাধ্যমে, তাহলে ডেবিট করতে হবে ব্যাংক হিসাবকে। যদি বাকিতে বা ধারে বিক্রি করি, সেই ক্ষেত্রে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাবকে ডেবিট করতে হবে। এবং নোটের মাধ্যমে যদি বিক্রয় করি, সেই ক্ষেত্রে প্রাপ্য নোট হিসাবকে ডেবিট করতে হবে। এবার আমরা একটু উদাহরণ দেখি। উদাহরণে বলছে,
জনাব করিমের নিকট পণ্য বিক্রয় 50,000 টাকা, যার মধ্যে নগদে 20,000 টাকা, চেকে 10,000 টাকা এবং নোটের মাধ্যমে পাওয়া গেল 10,000 টাকা। তাহলে 50,000 টাকার পণ্য আমরা বিক্রি করলাম, বিক্রি করে সেখান থেকে নগদ অর্থ পেয়েছি 20,000 টাকা। তারা আমাদেরকে একটি চেক দিছে 10,000 টাকা এবং একটি নোটের প্রতিশ্রুতি দিয়েছে 10,000 টাকার মাধ্যমে। আমরা এবার সমাধানে চলে যাই। পণ্য বিক্রয় সংক্রান্তের নিয়ম অনুযায়ী পণ্য বিক্রয় সবসময় ক্রেডিট হবে। তো আমরা যদি পণ্য বিক্রয় হিসাবকে ক্রেডিট করি, উদাহরণে দেখা যাচ্ছে করিমের নিকট পণ্য বিক্রয় করেছি মোট 50,000 টাকা, তাহলে আমাদের বিক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে 50,000। এবার ডেবিটগুলো দেখি। এই 50,000 টাকার মধ্যে নগদে হচ্ছে 20,000 টাকা। অতএব নগদে বিক্রয় করলে নগদান হিসাব কি হয় আমাদের? ডেবিট। তাই লিখলাম নগদান হিসাব ডেবিট 20,000 টাকা। এবার বলছে চেকে 10,000 টাকা। আমরা জানি চেকে বিক্রয় করলে ব্যাংক হিসাব ডেবিট হয়, তাই লিখে দিলাম ব্যাংক হিসাব ডেবিট 10,000 টাকা। শেষে বলছে নোটের মাধ্যমে 10,000 টাকা পাওয়া গেল। নোটের মাধ্যমে যদি বিক্রয় হয় সেই ক্ষেত্রে প্রাপ্য নোট ডেবিট করতে হয়, তাই আমরা লিখছি প্রাপ্য নোট হিসাব ডেবিট 10,000 টাকা। এখানে লেখা আছে লাস্টে প্রাপ্য হিসাব ডেবিট 10,000, যেটা আমাদের উদাহরণের কোথাও লেখা নাই। তাহলে এই 10,000 টাকা আমরা পেলাম কোথায়, এটা একটু দেখি। আমরা মোট বিক্রয় করলাম 50,000 টাকা, যার মধ্যে নগদ 20, চেকে 10 এবং নোটের মাধ্যমে হচ্ছে 10,000। এখানে মোট আমরা অর্থ পেলাম 40,000 টাকা। 50,000 টাকার পণ্য বিক্রয় করে আমাদের টাকা আসলো 40,000 টাকা। তার মানে এখনও আমরা জনাব করিমের নিকট 10,000 টাকা পাই, অর্থাৎ উনি এটা বাকি রাখছে। যদি বাকি থাকে, আমরা জানি ধারে বা বাকিতে বিক্রয় করলে প্রাপ্য বা দেনাদার হিসাবকে ডেবিট করতে হয়, তাই এখানে লিখতে হবে প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব ডেবিট 10,000 টাকা। এখন আমাদের কি এই পাশেও 50,000, এই পাশেও 50,000, অর্থাৎ ডেবিট ক্রেডিট সমান হয়ে গেল। আমরা জানি প্রত্যেকটা জাবেদায় ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ সব সময় সমান হবে। আজকের ক্লাসে আমরা জাবেদার 3টি কৌশল শিখলাম। এই কৌশলগুলো ব্যবহার করে বাসায় আমরা নিজে নিজে জাবেদা করার চেষ্টা করব। আশা করি আজকের ক্লাস যারা মনোযোগ সহকারে দেখেছো, তারা এই 3টি নিয়ম থেকে যত জাবেদাই আসুক তোমরা অবশ্যই তার সমাধান করতে পারবে। আজকের ক্লাসে এতক্ষণ মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সঠিকভাবে জাবেদা করার জন্য আরও কিছু নিয়ম কৌশল নিয়ে আমরা আগামী ক্লাসে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।